জেফ্রি এপস্টিন তো মারা গেছেন, কিন্তু তার কুখ্যাত দ্বীপের রহস্য যেন আরও বাড়ছে। আজ আমরা দেখব ওই দ্বীপের সাম্প্রতিক কিছু অদ্ভুত পরিবর্তনের সাথে তার ভয়ঙ্কর অতীতের যোগসূত্রটা ঠিক কোথায়। ভাবুন তো, অ্যাপস্টিনের মৃত্যু এতগুলো বছর পর এক ইউটিউবার ড্রোন নিয়ে তার দ্বীপের কাছে যেতেই তাকে বলা হলো, ওরা আমাদের গুলি করবে। গুলি করবে? কেন? কিন্তু কথা হলো, জেফ্রি এপস্টিন তো মৃত, তাহলে একটা মৃত লোকের দ্বীপে এত নিরাপত্তা, এত পাহারাদার কুকুর, চারিদিকে টহলদারি নৌকা, এসবের মানে কি? আসলে কি লুকানো হচ্ছে ওখানে, যা এখনও এত পাহারা দিয়ে রাখতে হচ্ছে? আর দেখুন, সাম্প্রতিক কিছু ড্রোন ফুটেজে যা দেখা গেছে তা আরও অবাক করার মতো। দ্বীপটাকে যেন চেনাই যাচ্ছে না। এর বিখ্যাত নীল আর সোনালি রঙের মন্দিরটা এখন ধপধপে সাদা, আর সেই কুখ্যাত সানডায়েল, ওটা গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন খুব তাড়াহুড়ো করে কিছু প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে। আসলে এখন দ্বীপে যা হচ্ছে তা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে কিভাবে এপস্টিন নিজের জন্য এমন একটা সিস্টেম তৈরি করেছিল যেখানে আইন তাকে ছুঁতেও পারত না। চলুন সেই গল্পটাই শুরু করা যাক। কেরিয়ারের একেবারে শুরু থেকেই এপস্টিনে দুটো জিনিসে অসাধারণ প্রতিভা ছিল। এক, টাকা বানানো, আর দুই, যে কোনো অপকর্ম করে তার ফল থেকে ব্রিলিয়েন্টলি বেঁচে যাওয়া। যেমন ধরুন এই পঞ্জি স্কিমটার কথা। $400 মিলিয়ন একটা বিশাল জালিয়াতি। তার পার্টনার স্টিভেন হফেনবর্গের ২০ বছরের জেল হল, আর জেফ্রি অ্যাপস্টিন কিচ্ছু হল না। একটা মামলা পর্যন্ত হল না। তার প্রভাবশালী বন্ধুদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে সে পরিষ্কার বেরিয়ে গেল। আর এটাই ছিল প্রথমবার যখন সবাই দেখল যে এই লোকটাকে ধরা সহজ না। এই পঞ্জি স্কিমের ঘটনার পর অ্যাপস্টিন তার খেলার নিয়মটাই বদলে ফেলল। সে বুঝে গিয়েছিল আসল ক্ষমতা টাকাতে নয়, আসল ক্ষমতা হল ক্ষমতাধর মানুষদের পকেটে রাখা। আর তার কৌশলটা ছিল খুব সোজা। ১, শুধু বিলিয়নিয়ার আর পাওয়ারফুল লোকদের টাকা ম্যানেজ করা। ২, রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী আর নামকরা সব প্রতিষ্ঠানের সাথে গভীর সম্পর্ক পাতানো। আর ৩, এই সব কিছুর ওপর একটা ভালো মানুষের মুখোশ পরার জন্য প্রচুর দান ধ্যান করা। এই ৩ ধাপের ফর্মুলা দিয়ে সে নিজের চারপাশে এমন একটা ক্ষমতার বর্ম তৈরি করে যেটা তাকে বছরের পর বছর বাঁচিয়ে রেখেছিল। ২০০৮ সালে যখন তার অপরাধের জন্য নামমাত্র ১৩ মাসের জেল হল, তখন সে তার ইমেজ ঠিক করতে নতুন একটা খেলা শুরু করল। মানে টাকা দিয়ে সম্মান কেনার খেলা। এমআইটি, হার্ভার্ড, এমনকি গেটস ফাউন্ডেশনের মতো বড় বড় প্রতিষ্ঠানে লাখ লাখ ডলার ডোনেট করতে লাগল। উদ্দেশ্য একটাই, মানুষ যেন তার অতীত ভুলে যায়। তো এই যে অতীতের কথাগুলো আমরা জানলাম, এর সাথে বর্তমানের মিলটা কোথায়? মিলটা হলো দ্বীপে এখন ঠিক তাই হচ্ছে যা এপস্টিন বেঁচে থাকতে করত, যে কোনো উপায়ে সত্যিটাকে লুকিয়ে ফেলা। এই যেমন দেখুন অ্যাপস্টিন ফাইলসের কথা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু যখন ফাইলগুলো সামনে এলো দেখা গেল বেশিরভাগ বড় বড় নাম কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। এটা দেখে কি মনে হয়? মনে হয় অ্যাপস্টিনের নেটওয়ার্কের সবচেয়ে ক্ষমতাশালী মানুষগুলো এখনও পর্দার আড়ালে সুরক্ষিত। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একদিকে একটা পরিত্যক্ত দ্বীপে চলছে কড়া পাহারা, মন্দিরের চেহারা পাল্টে ফেলা হচ্ছে, সানডায়েল সরিয়ে ফেলা হচ্ছে। অন্যদিকে আইনি কাগজপত্রে বড় বড় নামগুলো ঢেকে রাখা হচ্ছে। এই দুটো জিনিসকে একসাথে মেলালে একটাই ছবি পরিষ্কার হয়। সত্যিটা লুকানোর জন্য একটা সমন্বিত চেষ্টা এখনও পুরো দলে চলছে। কিন্তু এই সমস্ত ক্ষমতার খেলা আর রহস্যের মধ্যে আমরা যেন তাদের কথা ভুলে না যাই, যাদের জীবন এই ভয়ঙ্কর চক্রের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভুক্তভোগীদের জন্য কিন্তু লড়াইটা এখনও শেষ হয়নি। অ্যাপস্টিন চলে গেলেও তার তৈরি করা সেই সিস্টেমটা তো এখনও আছে। ভুক্তভোগীরা আজও এমন একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ছেন যা কিনা সেই অপরাধে জড়িত ক্ষমতাশালী নেটওয়ার্কটাকে রক্ষা করে চলেছে। তাদের লড়াইটা শুধু একজন মানুষের বিরুদ্ধে ছিল না, বরং পুরো একটা সিস্টেমের বিরুদ্ধে। শেষ পর্যন্ত এপস্টিনের এই পুরো ঘটনাটা শুধু একজন অপরাধীর গল্প হয়ে থাকে না। এটা আমাদের সময়ের জন্য একটা ভয়ঙ্কর সতর্কবার্তা, যেখানে টাকা, ক্ষমতা আর ন্যায়বিচারের অন্ধকার দিকটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। অ্যাপস্টিনের দ্বীপের এই চলমান রহস্য আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায়। যখন টাকা আর ক্ষমতাকে সব ধরনের জবাবদিহিতার উপরে জায়গা দেওয়া হয়, তখন ন্যায়বিচারের ভবিষ্যৎ আসলে কি? সেটা কি তাহলে শুধু একটা স্বপ্নই থেকে যাবে?